আমরা দারিদ্র্যসীমার ভেতর থেকে 17 লাখ মানুষ এবার বের হয়ে যাবার কথা একটা আমরা শুনেছিলাম, কিন্তু এখন দেখছি যে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে 12 লাখ মানুষ দারিদ্র্যসীমা থেকে বের হতে পারবে না। বাংলাদেশ এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে নেগেটিভ ইম্প্যাক্ট, সেখান থেকে আসলে কিভাবে সাধারণ মানুষকে প্রোটেক্ট করতে পারে? একটা তো জ্বালানি দিয়ে আপনি দেখতেই পাচ্ছেন, এবং এই জ্বালানির ফলে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা রয়ে গেছে। এই জ্বালানির দাম যদি ঠিক সমন্বয় করা হয় তাহলে তো সরকারের আয়েরও পতন হবে, তাহলে সরকারের শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে খরচ করার ক্ষেত্রেও তার সক্ষমতা কমে যাবে। কিন্তু অন্যদিকে হলো আমাদের রেমিটেন্স আয় যেভাবে আমাদের এখনো চাঙ্গা করে রেখেছে, আমাদের রপ্তানি কমে যাওয়ার পরেও আমরা এখনো ডলারের দামের সাথে টাকার দাম আমরা ধরে রাখতে পেরেছি। তো ওইখানে রেমিটেন্স কমে গেলে পরে তো একটা বড় ধরনের বিপর্যয়ের ভিতরে পড়বো, কারণ ওই সমস্ত দেশে যদি আপনার কর্মসংস্থানের পরিস্থিতি কমে যায়, সেটার ভিতরে আমাদের এটার ভিতরে আছে। তো আমি যেটা আপনার, এবং এর সাথে যেটা হবে যে জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে যদি খাদ্যপণ্যের মূল্য বাড়ে, তাহলে খাদ্য নিরাপত্তার বিষয়টি একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে, এবং এটার সমস্ত ফলাফল আপনার কর্মসংস্থানে যে যুব সমাজের উপর পড়বে। সেহেতু একটা বড় সংকটের ভিতর। ওই যে আমি বলেছিলাম যে আগামী 3 মাস সরকারের জন্য নতুন পরিকল্পনা যাওয়ার আগে ঘর গোছানোর সময় এটা, এবং এইটাকে আমি বলেছি যে এটাকে কনসলিডেশনের সময়। ওনারাও বলেছেন রিকভারির সময়, এটার সময় রিকভারি, কিন্তু রিকভারির সময়কে ওনারা যদি সুনির্দিষ্টভাবে এটাকে যদি ব্যবস্থাপনার ভিতরে না দেন, তাহলে এটা হারিয়ে যাবে। এইটাই আমার ভয় আর কি, যে ওনারা যদি গোড়ায় শক্ত না করতে পারেন তাহলে কিন্তু আগায় উঠতে পারবে না। আমরা দেখছি যে আমাদের এখন সংকটের যে জায়গাগুলো সেটা আসলে ব্যাপ্ত, বেশ বিস্তৃত। কিছুটা উত্তরাধিকার সূত্রে ওনারা পেয়েছেন, আর কিছুটা পরিস্থিতি এখন ওনাদের উপর আরোপ করেছে। এক্স্যাক্টলি। কিন্তু সেই জায়গায় আমরা আলোচনা দেখছি, বিরোধী জোট এবং সরকারও প্রতি উত্তর দিচ্ছে সেই জায়গা থেকে। মিডিয়াতেও আমরা দেখছি খুব আলোচনা হচ্ছে শুধু সংস্কার নিয়েই, জুলাই সনদ বাস্তবায়ন এবং এই সংস্কার কি হলো, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হচ্ছে কিনা, সেই আলোচনাগুলোই হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে কি রাজনৈতিকভাবে একটা ন্যারেশন তৈরি করার জন্যই হচ্ছে? মানে আমরা বিরোধী জোট থেকে এমনও শুনছি যে সরকার ফ্যাসিজমের পথে হাঁটছে। আমি আপনাকে তো একটু আগে জেসিন বলেছি যে আমার আক্ষেপটা হলো যতখানি না উপরি কাঠামো নিয়ে আমরা আলোচনা করেছি, যেটার প্রয়োজন আছে, সংবিধানের ভিতরে বিভিন্ন ধরনের দুর্বলতা আছে, সেগুলোকে আমাদের সংশোধন করতে হবে, এবং আগামী দিনে যাতে আবার ফ্যাসিবাদ আপনারা বলেন শব্দটা, যদি এটা খুব সঠিক প্রয়োগ না, ফ্যাসিবাদের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞার সাথে এটা মিলে না। আমি বলি যে স্বৈরাচার বা একনাত্মবাদ ছিল, সেটাতে এটার সাথে এটা গুরুত্বপূর্ণ ওইটা। এবং একটা রাজনৈতিক দল তার নিজস্ব ইস্তেহারের ভিতরে আছে, তারা সই করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, কোনো কোনো জায়গায় তারা আপত্তি দিয়েছে, সেই অনুযায়ী তাদের মতো করে করবে, এগুলি হবে। কিন্তু দেখা গেল যে বাড়িঘর বানালেন কিন্তু ওখানে থাকার মতো মানুষ নাই, তখন কি হবে? আমি তো বাড়িঘর বানানোর পক্ষের মানুষ, কিন্তু আমি ওই বাড়িঘরে তো আমি আমার খেটে খাওয়া মানুষগুলোকে জীবনে নিরাপত্তা দিয়ে অবস্থান করতে দিতে চাই, আমার শিশুগুলোকে তো আমি ওই মানসম্পন্ন শিক্ষা দিতে চাই, আমি নারীরা নিরাপদে বের হতে চাই, সেটার ব্যবস্থা পক্ষে থাকতে চাই। আমি যে আরও সমস্ত বিপন্ন মানুষ আছে, ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘু বা অন্যরা আছে, আমাদের যে অন্যান্য ছিন্নমূল মানুষগুলো রয়েছে, সেই মানুষগুলোকে আমরা কিভাবে দিব, আমি ওইটা নিয়ে আলোচনাতে আরো বেশি সময় যাতে আমাদের সংসদে দেয়, আমি রাজনীতিবিদরা দেয়, সেটার জন্য প্রত্যাশা করে থাকি। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে আমরা অনেক কথা শুনেছিলাম, খুব সংক্ষেপে শুনতে চাই আপনি কতটুকু আশাবাদী আসলে? যে না, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, এটা দীর্ঘ প্রক্রিয়া, চিহ্নিত করা, সেখানে কোর্টে যাওয়া, ওটাকে আবার ওখানে জব্দ করা, এবং তারপরে এখানে ওই টাকা যে এই টাকা এটাকে স্থাপন করা, পেপার ট্রেল যাকে বলে, ইত্যাদি। অনেক ক্ষেত্রে যেটা হয় যে আদায়কারী সংস্থার সাথে আপনি চুক্তিতে যেতে পারেন যে 50-50, তুমি 50 রাখবা, আমাকে 50 দিবা, যেটুকু পান নিয়ে আসবেন। এটা একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে পারে। বা যে টাকা চুরি করেছে সেও বাংলাদেশে কোনোদিন ফিরে আসতে চাইলে তাকে এক ধরনের যে আমি 70% দিয়ে দিলাম আর তো নাই ইত্যাদি একটাতে আপনি যেতে পারেন। এইটা যে আপনি করতে পারেন এবং এইটার করার ব্যাপারে যে আপনার একেবারে মনোভাব নেই, তার প্রমাণ হলো যে আপনি ওই যে 5টা ব্যাংকের ক্ষেত্রে যা করলেন, আপনি তো তাই করেছেন।
ওখানে 7.5% না কত শতাংশ দিয়ে আপনি আসতে হবে। আপনার টাকার, কারণ ওইটা টাকা তো 35,000 কোটি টাকা তো সরকারের টাকা, তার অংশ হিসেবে দিয়ে আপনি তাকে আসার সুযোগ করে দিচ্ছেন, তাহলে এই লুটের টাকাও এরকমই আসবে। এবং তা কদিন পরে আপনি দেখবেন ওই যে লুটপাট করেছিল আর যে ব্যাংক খেয়ে ফেলেছিল আর যে হয়তো বন খেয়ে ফেলেছিল, যে হয়তো এরা সবই একই মানুষ হয়তো শেষ যে বিচারে এটা দাঁড়াবে। সে তো আমার কাছে হলো যে ওই টাকা আনার পারলে আমি করব, চেষ্টা চালিয়ে যাব, একদিনের না, প্রজন্মান্তরে, কিন্তু নতুন করে যেন টাকা বাইরে না যায়, এইটা আমার কাছে এখন মূল বিষয়। যে নতুন করে যেন টাকা বাইরে না যায়, আমার ব্যাংকের টাকা যেন ঠিক থাকে, আমার যেই মেগা প্রকল্প না করেন ছোট প্রকল্প হয় সেইটার প্রকল্পের টাকা যেন চুরি না হয়, দুর্নীতি যেন না হয়, এইটি আমার আকাঙ্ক্ষার এখন সবচেয়ে বড় জায়গা। অশেষ ধন্যবাদ।